ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা। আহত হয়েছে অন্তত ৩৬ জন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিকেল ৫টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঢাকা কলেজের বাসে হামলা ও কলেজ ক্যাম্পাসে টিয়ারশেল ছোড়ার ঘটনা ২৪ ঘন্টার মধ্যে তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে যুক্ত হচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, গাজীপুর থেকে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি এইচ.এম. আবু জাফর এবং ফার্মগেট থেকে আছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া আপনার কাছে। কথায় কথায় সড়কে নেমে যাচ্ছে শিক্ষার্থীরা, খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে বলে মনে করেন কিনা? ডক্টর সুকোমল বড়ুয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় সড়কে শিক্ষার্থীরা নেমে যাচ্ছেন, এটি খুব বেশি বাড়াবাড়ি আপনার কাছে মনে হচ্ছে কিনা? আমরা এই মুহূর্তে সংযোগটি তার সাথে স্থাপন করতে পারছি না, তার কাছে আমরা আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই সহসভাপতি ছাত্র দলের এইচ.এম. আবু জাফর আপনার কাছে। আবু জাফর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এই যে যে আন্দোলন হচ্ছে, যাই হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, এগুলো লাগাম টেনে ধরার দায়িত্ব আসলে কার? ছাত্র নেতা হিসাবে তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এবং দর্শক যারা দেখছেন। আসলে বেপরোয়াভাবে যেভাবে যখন তখন যে কোনো ইস্যুতে একটা ইস্যু তৈরি করে রাস্তায় নেমে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করা, এটা খুবই দুঃখজনক। কোনো যৌক্তিক দাবি থাকলে নির্দিষ্ট নির্ধারিত কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেসব বিষয়ে সমাধান করা যায়, এবং শিক্ষার্থী হিসাবে আমাদের উচিত, আমাদের সবারই উচিত যে কোনো সমস্যার উদ্বেগ করলে সেই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধানে যাওয়া। রাস্তা আটকে মানুষের যান চলাচল, তারপর মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা, এর মাধ্যমে আসলে জনভোগান্তি ছাড়া অন্য কোনো কিছুই হয় না। জনভোগান্তি তো হচ্ছে, কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা অতটা মারমুখী ভূমিকাও দেখতে পাচ্ছি না, বা তারা সেই দায়িত্ব তারা আসলে ঠিকভাবে পালন করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আরেকটি বিষয় একটু জানাবেন যে ছাত্র নেতা হিসাবে আপনাদেরও তো একটা দায়িত্ব রয়েছে, আপনারা সেখানে কোনো ভূমিকা কি রাখতে পারছেন? না, আসলে দেখেন, ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি আসলে হঠাৎ করেই ঘটে এবং প্রায়ই ঘটে। এটা আসলে কাছাকাছি ক্যাম্পাস বা হয়তো তাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব, এটাকে কেন্দ্র করে প্রায় এই ধরনের ঘটনা ঘটে। আজকে যে ঘটনা ঘটছে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, যে তাদের বাস বের হচ্ছিল, সেখানে সিটি কলেজ হামলা করছে। উভয়ের পক্ষ থেকেই বলা হয়েছে যে তারা দোষী না। কেউ বলছে আমাদের উপর, সিটি কলেজ বলছে আমাদের দুজনের উপর আগে হামলা করেছে। আবার ঢাকা কলেজ বলছে যে তাদের বাস বের হয়ে যাচ্ছিল, তার উপরে হামলা করছে। কিন্তু কোনো বাসই একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের উপরে এভাবে হামলা করবে, এটা দুঃখজনক। কারণ হচ্ছে আমরা সবাই, প্রথমত আমরা শিক্ষার্থী, আমরা সবাই সকলের প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা প্রদর্শন করে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। সেক্ষেত্রে কোথাও যদি কোনো সমস্যা হয়, আমার কোনো ভাই যদি কারো দ্বারা আহত হয় বা নির্যাতিত হয়, সে বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এটা জানাতে পারি আবু এবং জাফর, আপনি আলোচনার থাকবেন আমাদের সাথে, আমরা একটু ডক্টর সুকুমার বড়ুয়া আপনার কাছে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে কথায় কথায় শিক্ষার্থীরা সড়কে নেমে যাচ্ছে, তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা শুনুন, আমি যারা আন্দোলন করছে, আমি খুব দুঃখ প্রকাশ করছি একজন শিক্ষক হিসাবে। একজন শিক্ষকের প্রথম বেদনা তৈরি হয় ছাত্ররা যখন এইসব কর্মকাণ্ডে জড়িত হয়। তখন কিন্তু সেখানে আমরা মনে করি যে শিক্ষার অবস্থাটা কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেছে এবং সামাজিক অবস্থা, সামাজিক অবক্ষয় কতটুকু নিম্নস্তরে চলে গেছে, এ থেকেই আমরা বুঝতে পারি। আমরা জানি মাঠের মধ্যে হয়তো ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং বিভাগে বিভাগে প্রতিযোগিতা হয়, এটা আমরা জানি, বিশ্ববিদ্যালয় লেভেলে এবং কলেজ লেভেলে এটা হয়। কিন্তু আমার মনে হয় যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে এটা প্রতিযোগিতা, এই যে মারমুখী প্রতিযোগিতা, যেমন এটা ক্রীড়া প্রতিযোগিতার মতো হচ্ছে, এটা দেশের জন্য কখনো সুখকর নয় এবং শুভ বয়ে আনবে না।
আমার মনে হয় শিক্ষার যদি আমরা প্রকৃত অর্থটা অনুধাবন করতে পারি এবং আমরা শিক্ষার্থীদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে যদি আমরা সেই শিক্ষার প্রতি, আদর্শ শিক্ষার প্রতি এবং জ্ঞানমুখী শিক্ষার প্রতি এবং বিবেকবোধের শিক্ষার প্রতি যদি তাদেরকে আমরা ধাবিত করতে না পারি, আমার মনে হয় বর্তমান সময়ের মধ্যে যে শিক্ষার ব্যবস্থার যে অবস্থাটা হচ্ছে, এখানে প্রতিটি নাগরিক এতে কিন্তু আমার মনে হয় খুবই ব্যথিত। এখানে সুশীল সমাজ বলেন, আমার মনে হয় সাধারণ মানুষ বলেন, পথচারী বলেন, রিক্সাওয়ালা বলেন, এইসব কর্মকাণ্ড দেখে কিন্তু তারা শিক্ষার যে একটা নৈরাজ্য তৈরি হয়েছে, শিক্ষাক্ষেত্রে একটা নাজুক অবস্থা তৈরি হয়েছে, এর জন্য কিন্তু আমার মনে হয় আমরা শিক্ষার্থীদেরকে অবশ্যই দায়ী করব। তার পাশাপাশি কিন্তু আমার মনে হয় সামাজিক অবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোকে কিন্তু আমাদেরকে দায়ী করতে হবে। কারণ আমাদের যে শিক্ষা কমিশনগুলো হয়েছে, আমি যেটা মনে করি আজকের যে পরিস্থিতি কেন হচ্ছে, আমরা উপযুক্ত শিক্ষা দিতে পাচ্ছি না। আমাদের নৈতিক মূল্যবোধের যে শিক্ষাটা, আদর্শিক শিক্ষা, যে শিক্ষা আমাকে জ্ঞান উদ্বুদ্ধ করবে, আমার বিবেককে সচেতন করবে, যে শিক্ষা আমাকে ভালো মন্দ আমাকে জ্ঞানদান করবে, নির্ণয় করতে শিখাবে, এবং আমার মনে হয় সেই শিক্ষা তো আমরা পাচ্ছি না। শুধু লেখাপড়া রাষ্ট্রীয় কাঠামোকেও দায়ী করছে। আমরা এই বিষয়ে আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই মাহির শাহরিয়ার রেজা আপনার কাছে জানতে চাই যে কবে নাগাদ আসলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে ফিরবে, কে তাদের ফেরাবে? ধন্যবাদ। যারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে শুনছেন, সকলকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। দেখুন, জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা মাঠে নেমে, রাস্তায় নেমে এসেছে, পথে নেমে এসেছে এবং দীর্ঘদিনের যে স্বৈরাচারী ব্যবস্থা, সেই স্বৈরাচারী ব্যবস্থা কিন্তু তারা উৎখাত করেছেন। জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরপরই কিন্তু আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলেছি যে শিক্ষার্থীদেরকে এখন কিন্তু ক্লাসে ফেরানো যে উদ্যোগ, সেই উদ্যোগটুকু নিতে হবে। সেই উদ্যোগ নেওয়ার প্রাথমিক দায়িত্ব কিন্তু স্ব শিক্ষা প্রতিষ্ঠানের এবং পরবর্তীতে এই দায়িত্ব কিন্তু আসলে রাষ্ট্রেরও। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা উপদেষ্টা রয়েছেন, তারা কিন্তু শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর ব্যাপারে যথাযথ যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। উপরন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদেরকে ট্রাফিক কন্ট্রোলের মতো কাজে তাদেরকে নিয়োজিত করা, যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু আমরা ঘটেছে। আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভেতরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা নিতান্তই দুঃখজনক। এবং আমরা প্রায়ই দেখেছি যে ধানমন্ডি এলাকায় সিটি কলেজ এবং ঢাকা কলেজ তার আধিপত্য বিস্তারের জন্য এই মারমুখী অবস্থান তারা গ্রহণ করেন। এটি ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে এবং ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে, শিক্ষার্থী হিসেবে আমাদের সকলের কাছে আসলে দুঃখজনক। আমরা মনে করি যে স্ব প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ রয়েছেন, রাষ্ট্রের যারা হর্তাকর্তা রয়েছেন বর্তমানে, সকলকে কিন্তু আসলে সমন্বিতভাবে এই উদ্যোগটুকু নিতে হবে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরানোর ব্যাপারে। এবং আমাদের যে কিছুক্ষণ আগে স্যার বললেন যে শিক্ষার মান কিন্তু আমরা দেখেছি আসলে তলানিতে চলে গিয়েছে। বারবার আমাদের যে শিক্ষা একটু ব্যবস্থা, ছোট্ট করে জানাবেন, আপনি বলছিলেন যে সমন্বয়ক এবং উপদেষ্টাদের দায়িত্বের কথা বলছিলেন, আপনাদেরও তো দায়িত্ব রয়েছে, আপনারা কি সেটা দায়িত্ব পালন করছেন নাকি পালন করতে পারছেন কিনা আপনারা? দেখুন, ছাত্র সংগঠন কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারণী কোনো সংস্থা নয়। সেটি ছাত্র দল বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, বা আরো যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের কাজ কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারণী নয়। তারা ছাত্রদের অধিকার আদায়ে তারা রাজপথে থাকবে, শিক্ষার্থীদের দাবি দেওয়া বাস্তবায়নে তারা পথে থাকবে, শিক্ষার্থীদের পাশে থাকবে, এটি তাদের কাজ। কিন্তু রাষ্ট্রের যে হর্তাকর্তা রয়েছেন, রাষ্ট্রের যারা প্রতিনিধি রয়েছেন, যারা রাষ্ট্রের শাসন ভার পরিচালনা করছেন, একই সাথে যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের কিন্তু মূলত এই কাজটি করতে হবে। আপনার কাছে একটু আসতে চাই যে শিক্ষার্থীদের আচরণ নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, তাদের আচরণ উদ্ধত্ত নিয়েও অনেক কথা হচ্ছে, আপনি কি মনে করছেন? দেখুন, শিক্ষার্থীদের যে আচরণে, আমি তো মনে করি, এটা বললাম তো, আমি খুবই ব্যথিত এবং লজ্জিত। আমি এই জন্যই যে একজন শিক্ষক হিসাবে আমাকে লজ্জাবোধে আমি আবৃত হয়েছি। যখন আমার চোখে পড়ে দেখি, আমরা তো কখনো এগুলো চিন্তা করতে পারিনি, দেখিনি। আমরা দেখেছি জ্ঞানের প্রতিযোগিতা, আমরা দেখেছি আদর্শের প্রতিযোগিতা, আমরা দেখেছি মেধার প্রতিযোগিতা। আমরা যখন সেখানে বসতাম, আমাদের কথা হতো আমাদের জীবনকে কতটুকু আমরা উঁচুতে নিতে পারি, কে কত ভালো রেজাল্ট করতে পারে। আমরা সেইভাবে প্রতিযোগিতায় আমরা অবতীর্ণ হয়েছি। আজকের অবতীর্ণ হচ্ছে কিন্তু সেখানে সিট দখলের প্রতিযোগিতা, হলে কে থাকবে, কে কাকে পরাজিত করবে, কে কার ক্ষমতা দেখাবে, দেখাবে, কার অনুসারী কত হবে, কে কোন গ্রুপ করলো, বাংলাদেশকে নানা ভাগে বিভক্ত করে তারা গ্রুপিং করছে, সেখানে তাদের সামর্থ্য, তাদের শক্তি প্রদর্শন করছে। এগুলো তো শিক্ষার মানদণ্ড হতে পারে না।
আমি থাকবো আবাসিক বিশ্ববিদ্যালয়ে থাকবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কিন্তু আসলে আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল একমাত্র জ্ঞানের আদান প্রদান করার জন্যে। গুরু শিষ্য বসে সেখানে যদি জ্ঞানের কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা হয় তাতে সহজে যাতে সেটা সমাধান করা যায়, গুরু শিষ্যের কাছে যেতে পারে এবং শিষ্য গুরুর কাছে আসতে পারে, অর্থাৎ উভয়ের মধ্যেই যেতে কথোপকথনের মাধ্যমে মুখোমুখি বসে জ্ঞানের আদান প্রদান করা যায়। এটা ভারতীয় একটা উপমহাদেশের শিক্ষা গুরুগৃহ যেখানে বলা হতো। পাশাপাশি বসে এই সমস্যার খুব সহজে সমাধানও করা যায়, সেটাও তো সম্ভব। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু যেতে চাই ছাত্র দলের সহসভাপতি এইচ.এম. আবু জাফর আপনার কাছে। এই যে শিক্ষার্থীদের আচরণ নিয়ে কথা হচ্ছিল এবং ছাড়ও যেটি বলছিলেন যে পাশাপাশি বসলে আসলে এগুলো আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, কিন্তু যেটি আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেটির কারণে আসলে রাস্তায় কেন আন্দোলনে নামতে হবে, কেন মানুষের ভোগান্তির সৃষ্টি করতে হবে? আপনার কাছে কি মনে হয়? আমরা শুরুতেই বলছি যে এই ধরনের আন্দোলন, কথায় কথায় রাস্তায় নেমে যাওয়া, একই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অন্য শিক্ষা প্রতিষ্ঠান ঝগড়া, মারামারি, দ্বন্দ্বে লিপ্ত হওয়া, এটা খুবই দুঃখজনক এবং এটা ছাত্রদের কাছ থেকে কাম্য না। বাংলাদেশে আপনি জানেন যে ছাত্রদের একটা দীর্ঘ ইতিহাস আছে, একটা লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। এই ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বোপরি 24 সালে যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে যেসব শিক্ষার্থীরা কথায় কথায় রাস্তায় নেমে যায়, একই প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠান মারামারিতে লিপ্ত হয়, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, তারা আসলে আমাদের যেই জুলাই বিপ্লবের চেতনা অথবা ছাত্র সমাজের প্রতি মানুষের যে প্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষার বিরোধী কর্মকাণ্ডে তারা এটা লিপ্ত হয়েছে। এটা জন আকাঙ্ক্ষার বিরোধী বলে আমরা মনে করি। কারণ সারা বাংলাদেশের মানুষের ছাত্রদের কাছে প্রত্যাশা হচ্ছে যে ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষে থাকবে, সে তার লেখাপড়া করবে সঠিকভাবে, এবং যদি কোনো সমস্যার তৈরি হয় সেই সমস্যাটা পাশাপাশি বসে, স্যার যেটা বললেন যে পাশাপাশি বসে এটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কিন্তু এখন যেটা হচ্ছে এটা এক ধরনের মব কালচার। এই কালচার অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এটা বন্ধ করা উচিত, না হয় আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হবে এবং একে অপরের সাথে এই দ্বন্দ্ব বাড়তেই থাকবে। ফলে শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিনিয়ত যেই প্রতিযোগিতা, মারামারির প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল মেধাভিত্তিক চর্চায়, আপনার বিতর্ক প্রতিযোগিতা হয়, খেলার প্রতিযোগিতা হয়, সেখানে হচ্ছে মারামারির প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটা বন্ধ করতে হবে যত দ্রুত সম্ভব। আপনি এই প্রতিযোগিতা বন্ধের কথা বলছিলেন, সবাই চায় এই প্রতিযোগিতা বন্ধ হোক। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ারের যে আপনার কাছে জানতে চাই, ছাত্রদেরকে আসলে উস্কানি দেওয়া হচ্ছে, তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা? দেখুন, ছাত্ররা কিন্তু আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় যে শিক্ষার্থীরা কিন্তু সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারা কিন্তু একে অপরের পাশে দাঁড়িয়েছে। আজকে আমরা দেখেছি যে দুঃখজনক ঘটনাটি, যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভেতর যে সংঘর্ষ, আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি যে সিটি কলেজের শিক্ষার্থী, কে ঢাকা কলেজের শিক্ষার্থী, এটি বিবেচনায় না নিয়ে কিন্তু পরস্পর তারা কিন্তু একে অপরের পাশে দাঁড়িয়েছে বিপদের সময়টাতে। আজকে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, তখন শিক্ষার্থীদের ভেতরে এই বিভাজন তৈরি করা, এই বিভাজন কিন্তু আসলে আমাদের রাষ্ট্রের যে সামগ্রিক আমরা সংস্কারের কথা বলছি, সেই সংস্কারে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। আপনি বলছেন যে রেজা, এই যারা যে বিক্ষোভটি করছে এটি তো আসলে শিক্ষার্থী হিসেবে সেভাবে তাদের আন্দোলন করার কথা, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে, ট্রেন আটকে বিক্ষোভ করা, ঢিল ছোড়া এবং শিশুসহ আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং এটি নিয়ে সমালোচনাও হয়েছে এবং বলা হয়েছে যে এটি তো টোকাইদের কাজ, শিক্ষার্থীরা কেন এটি করবে? জি, ধন্যবাদ। তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে কাজটি করেছেন, যে ট্রেনের ঢিল ছোড়া যে কাজটি, এটি খুবই দুঃখজনক এবং আপনি জানেন সেই ঢিল ছোড়া থেকে আসলে অনেক ট্রেনের যে যাত্রী তারা আহত হয়েছেন। আমরা এটি আসলে কোনোভাবে সমর্থন করি না এবং যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা এটির সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কিন্তু অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একই সাথে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছেন তাদের কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সেই দাবি কিন্তু তারা যথাযথভাবে শিক্ষা মন্ত্রণালয় অথবা তারা কিন্তু ইউজিসির কাছে দাবিটা করতে পারতেন প্রাথমিকভাবে। সেই দাবি, তাদের যে দাবিটি রয়েছে, সেই দাবিটি পর্যালোচনার মাধ্যমে এটি কতটুকু বাস্তবায়নযোগ্য সেটি নিরূপণ করেই কিন্তু সেটি নিয়ে সামনে আলাপ আলোচনা করা যেত আর কি। কিন্তু সেটি না করে শিক্ষার্থীরা, তিতুমির কলেজের শিক্ষার্থীরা যে সংঘাতের পথ বেছে নিয়েছেন, আমরা মনে করছি এটি আসলে খুবই দুঃখজনক এবং এই ধরনের সংঘাতের পরিস্থিতিতে আসলে দাবি আদায় করা সম্ভব নয় বলে আমরা মনে করি। জনাব, আমরা একটু আবারও ডক্টর সুকোমল বড়ুয়া আপনার কাছে একটু জানতে চাই, এখন যা শুরু হয়েছে তাতে শিক্ষা জীবন শিক্ষার্থীদের কতটা ঝুঁকির মধ্যে পড়েছে বলে আপনি মনে করেন?
ডক্টর শোকমল বড়ুয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শিক্ষা জীবন আসলে কতটা ঝুঁকির মধ্যে পড়েছে শিক্ষার্থীদের? না না, আমি যেটা মনে করি এটা তো সহজ কথা বলা যাবে না। এটা খুবই মূল্যবান বিষয় যে শিক্ষার্থীর জীবন, তাদের জীবনবোধ, তাদের মূল্যবোধ, তাদের মধ্যে মানে নানা ধরনের যে মানবিক গুণাবলীর যে বিকাশ, একজন শিক্ষার্থীর কাছে তো সেটাই যাওয়া উচিত। কারণ সে যে শৈশবকাল থেকে লেখাপড়া করে, এত বইয়ের তারা লেখাপড়া করেছে, প্রথম থেকে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষায় তারা এত শিক্ষা অর্জন করার পরে, এত জ্ঞানের সাবটার তারা অধ্যয়ন করার পরে তাদের ভিতরে যে একটা নলেজ বেসড, তাদের ভিতরে যে একটা বিবেক বোধ তৈরি হয় না, আমি মনে করি সেটা তো শিক্ষার একটা মানে গুণগত মানের একটা সূচক তারা তৈরি করতে পারলো না তাদের জীবনে। এটা তাদের ব্যর্থতা যারা এগুলো করে। আর আমি যেটা মনে করি, এই যে একটা আমাদের ছাত্ররা যে ছাত্র নেয় তারা যে কথা বলছে, আমি মনে করি একটা শিক্ষায়তনের মধ্যে নানা ধরনের ধনী, দরিদ্র, গরিব, বিভিন্ন জনপদের, বিভিন্ন মেধাবী, অত মধ্য মেধাবী, এরকম ছাত্ররা থাকবে, বিভিন্ন দলের থাকবে, যেহেতু রাজনীতির একটা অঙ্গ হয়ে গেছে। অবশ্যই তাদেরকে লেখাপড়ার পাশাপাশি যে নীতি নৈতিকতার কথা আপনি বলছিলেন সেগুলো বাড়াতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শোকমল বড়ুয়া, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এইচ এম আবু জাফর এবং মাহির শাহরিয়ারের, যা আপনাকেও।